প্রিয় আমার সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রচণ্ড গরমের দাবদাহ চলছে, সূর্যর প্রখর তাপ যেন নেমে এসেছে পৃথিবীতে। অসহ্য কষ্ট সকলের মধ্যে, এর মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। তাই সত্যি কথা এক চরম গরমের সময় আমাদের দিন চলছে, তার মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। সবাই সাবধানে থাকবে অবশ্যই, শরীর যাতে জলের অভাব না হয় কম, তার জন্য অবশ্যই তোমরা গ্লুকন-ডি তার সঙ্গে ওআরএস অবশ্যই খাবে। আচ্ছা, এবার আমি আজকে যেটা নিয়ে আলোচনায় যাব, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে বাংলা বিষয় থেকে ভাষা নিয়ে আমি প্রশ্ন উত্তরে যাব, এমসিকিউ, এসএকিউ এবং ছোটো প্রশ্ন। আর অবশ্যই তোমরা এগুলো খাতায় করে ফেলবে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার যে কথাটা বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওনি বা যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই তারা সাবস্ক্রাইবটা করে নেবে। আর পাশে থাকা অল বটনটি অবশ্যই টিপে দেবে যাতে তোমরা আগে নোটিফিকেশানগুলো পাও। এই বলা রইল, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না, ঠিক আছে? আমি শুরু করছি আজকে। প্রথম প্রশ্ন আমার থাকছে আজকে, অবর্গীভুক্ত বা আনক্লাসিফাইড ভাষার উদাহরণ কি? উত্তর হবে জাপানি। এবার বলবো, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষাগোষ্ঠীর সংখ্যা কটা? উত্তর হবে 9টা। এবার বলবে, অলচিকি লিপির উদ্ভাবক কে? উত্তর বলবে রঘুনাথ মুর্মু। এবার কোশ্চেন থাকছে, নাগা, বর্মী, কুকি, চীন, বড়ো ভাষাগুলি যে শাখায় অন্তর্গত সেগুলো কি? উত্তর বলবে ভোট চীনা। এবার প্রশ্ন থাকছে, আদি ও মধ্য বাংলার কাল পর্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? বলবে 1350 থেকে 1500। এবার প্রশ্ন থাকবে, অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে যে নামে পরিচিত সেটা কি? দেশি শব্দ। এবার প্রশ্ন থাকবে, যে চিত্রলিপিতে ঘটনা মনে রাখা হতো সেটা কি? ওটা গ্রন্থলিপি। এবার প্রশ্ন থাকবে, আর্যরা বাংলায় আসে কবে? উত্তর লিখবে খ্রিস্টীয় 1ম শতকে। এবার প্রশ্ন থাকছে, ইন্দো ইউরোপীয় 10টি শাখার মধ্যে গুরুত্বপূর্ণ শাখাটি কি? বলবে ইন্দো ইরানীয়। এবার প্রশ্ন থাকছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা কত? উত্তর বলবে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা। এবার বলবে, বাংলা ভাষায় অব্যবহৃত পূর্ববর্তী স্তরটির নাম উল্লেখ করো। বাংলা ভাষার অব্যবহৃত পূর্ববর্তী স্তরটির নাম হলো মাগধী, অপভ্রংশ, অপহট্ট। এবার বলবে, যেটা কোশ্চেন, প্রাচীন বাংলা লিপির নিদর্শন কোনটি? বলবে চর্যাগীতি বা চর্যাগান এর লিপি প্রাচীন বাংলা লিপির নিদর্শন। এবার বলবে, কুটির লিপি কাকে বলে? খ্রিস্টীয় 7ম শতাব্দীতে সিদ্ধ মাতৃকা লিপির যে জটিল রূপ গড়ে ওঠে তাকে কুটির লিপি নামে অভিহিত করা হয়, ঠিক আছে? এবার যেটা আমরা বলবো সেটা হলো, ভারতীয় আর্য ভাষার 3টি যুগের নাম কি? ভারতীয় আর্য ভাষার 3টি যুগের নাম হলো যথাক্রমে প্রাচীন ভারতীয় আর্য, যাকে বলে ওল্ড ইন্দো এরিয়ান, তারপর মধ্য ভারতীয় আর্য যেটাকে মিডিল ইন্দো এরিয়ান, আর নব্য ভারতীয় আর্য যে নিউ মডার্ন ইন্দো এরিয়ান। এবার প্রশ্ন, ইন্দো ইরানীয় ভাষাটি ভারতে প্রবেশ করার পর কী নামে পরিচিত ছিল? বলে ভারতীয় আর্য নামে পরিচিত ছিল। এবার বলবে, মিশরীয় লিপির 3টি ধারার নাম উল্লেখ করো। বলবে মিশরীয় লিপির 3টি ধারার নাম হলো হায়ারোগ্লিফিক, হিরোটিক এবং ডেমোটিক। এবার বলো, বিশ্ব ভাষা বলতে কি বোঝো? জাতিতে জাতিতে ভাষাগত ব্যবধান দূর করার জন্য ভাষাতাত্ত্বিকরা বিভিন্ন সময় যে ভাষা গড়ে তুলেছিল তাকে বিশ্ব ভাষা বলে। এই ভাষা আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য সর্বাধিক সহজ ভাষা। এই ভাষার গঠন অতি সহজ ও ধ্বনি ও সরল। এবার প্রশ্ন থাকবে, সর্বাধিক জনপ্রিয় সার্থক বিশ্ব ভাষার নাম কি আর এর পরিকল্পনা কে করেন? উত্তর বলবে এসোপেরাস্তো সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষা। পোল্যান্ডের অধিবাসী ডক্টর জ্যামেনহফ প্রথম 1887 খ্রিস্টাব্দে এসপেরাস্তো বিষয়ে তার পরিকল্পনা প্রকাশ করেন। এবার আমরা একটু
একটু বড় প্রশ্নে যাব। ওই 2 নম্বরের দেখো আমরা কিভাবে আলোচনা করছি, দেখি 2 নম্বর না, একটু বড় কোশ্চেনেই যাই। আমরা রচনাধর্মী প্রশ্ন নিয়েই আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষ 4 ভাষা বংশের দেশ, এই উদ্ধৃত অনুসারে 4 ভাষা বংশের পরিচয় দাও। ভালোভাবে শোনো তোমরা। পৃথিবী জুড়ে প্রায় 4,500 ভাষার প্রচলন আছে। ভাষাতাত্ত্বিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ভাষাগুলিকে কয়েকটি ভাষা বংশ বা গোষ্ঠীতে ভাগ করেছেন। এগুলির মধ্যে ভারতে 4টি ভাষা বংশ প্রচলন দেখা যায়। নিম্নে এই ভাষা বংশ সম্পর্কে আলোচনা করা হলো। নাম্বার 1, ইন্দো ইউরোপীয়। এবার লেখো, এটি সবচেয়ে বৃহত্তম ভাষা বংশ। ইউরোপের পশ্চিম থেকে ভারতের পূর্ব প্রান্ত পর্যন্ত যত দেশ আছে সেগুলির ভাষা এই ভাষা বংশ থেকে জন্ম নিয়েছে। এই ভাষা বংশের আবার 9টি ভাষা গোষ্ঠী আছে, যেমন 1 ইতালীয়, 2 গ্রিক, 3 হচ্ছে তিউনিসীয়, 4 লেথীয়, 5 তোখারীয়, 6 আলবেনীয়, 7 বালতোস্নাভীয়, 8 হচ্ছে আর্মেনীয় এবং ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় গোষ্ঠীর 2টি শাখা, ইরানীয় আর্য এবং ভারতীয় আর্য। দ্বিতীয় শাখাটি ভারতে প্রবেশ করে। এই শাখার থেকে ভারতের প্রধান প্রধান ভাষার জন্ম হয়। বাংলা ভাষা এই শাখারই অন্তর্গত। ঠিক আছে, তাহলে বাংলা ভাষার উৎপত্তি ইন্দো ইরানীয় ভাষা থেকে। এবার প্রশ্ন থাকছে দ্রাবিড়। দ্বিতীয়, ভাষার ব্যবহার অনুযায়ী এই ভাষা বংশের দ্বিতীয় স্থানে আছে দ্রাবিড়। পদ্ম অস্তালদের প্রায় পরে ভূমধ্যীয় জনগোষ্ঠী ভারতে আসে। এদের ভাষা হলো দ্রাবিড়। ঠিক আছে, দক্ষিণ ভারতে এদের ছত্রছায়া। ভাষাতাত্ত্বিকরা এই ভাষা বংশে 4টি শাখা, একটা উপশাখা দেখিয়েছেন। প্রথমটি দক্ষিণী, এই শাখাটির প্রধান ভাষা হচ্ছে তামিল, মালায়ালাম, কন্নড়, তেলেগু। দ্বিতীয় উত্তরদেশীয় মধ্যদেশীয় শাখা, যার অন্যতম ভাষা কুরুক, মালতো, ওরাও। তৃতীয় বিচ্ছিন্ন শাখা, এর মধ্যে আছে গন্ডি, কুই, কোলামি এবং চতুর্থ শাখাটি হলো ব্রাহুই। 3 নম্বর, এবার অস্ট্রিক নিয়ে আমরা আলোচনা করব। পত্ন অস্তালদের ভাষার নাম হচ্ছে অস্ট্রিক। এই ভাষা বংশে 65টি ভাষা ভারতে ব্যবহার করা হয়। এটি ভারতের প্রাচীনতম ভাষা বংশ। এর 2টি মূল শাখা হলো অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক। দ্বিতীয়টি পশ্চিম ও মধ্য এশীয় পূর্বী শাখার বিভক্ত। পশ্চিম মুন্ডা ও খারিয়া ভাষা দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত। কোল শাখায় এবং মধ্যদেশীয় মন ও খমের শাখায় বিভক্ত। সাঁওতাল, মুন্ডারি, হো, করুক। এবার 4 নম্বর বলবে ভোট। এই চীনা ভাষাভাত্তিকরা মতে আর্যরা আসার আগে মঙ্গোলয়েড জনগোষ্ঠী যে ভাষায় কথা বলতো সেই ভাষাকে বলা হতো ভোট, যেটাকে বলে চীনা। এই ভাষা বংশ তাই চীনা এবং ভোট বর্মী শাখায় বিভক্ত। তাই চীনা গোষ্ঠীর বা স্যামীয় শাখার অন্তর্ভুক্ত খামতি ভাষায় উত্তর পূর্ব ভারতে আসাম, অরুণাচল প্রদেশে সীমান্ত এলাকা প্রচলিত। ভোট বর্মী শাখার ভাষা হিমালয় বমি অঞ্চলে প্রচলিত। ভোট বর্মী শাখার ভাষাগুলি 4টি ভাগ, যথা বোড়ো, নাগা, কুকুচিনি প্রভৃতি। সংস্কৃতকে কি বা এবার বাংলা ভাষা জননী বলা যায়? দ্বিতীয় প্রশ্নে আমরা রচনাধর্মীতে যাচ্ছি। দেখো, সংস্কৃতকে বাংলা ভাষায় জননী বলা যায় কি না যদি আমরা বলতে যাই, প্রথমেই লিখবে অনেকে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলেও চিহ্নিত করেন, কারণ সাধারণের মধ্যে বাংলা ভাষা ভারতের অধিকাংশ ভাষা সংস্কৃত ভাষা থেকেই জন্ম নিয়েছে। তবে এই ধারণাটি আদৌ ঠিক নয়। আসলে লেখ্য ভাষা হিসেবেই সংস্কৃতের প্রচলন ও ব্যবহার শুরু হয়। তাছাড়া এই ভাষা ব্যাকরণের জটিল নিয়মে আবদ্ধ বলেই সংস্কৃত থেকে আলাদা ভাষার সৃষ্টি প্রায় অসম্ভব, কারণ পরিবর্তনের উপায় না থাকলে তার থেকে ভিন্ন ভাষা জন্ম নিতে পারে না। বুঝতে পারলে ছাত্রছাত্রীরা? এর পরিবর্তন হয় না। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষাই ছিল একমাত্র জীবন্ত ভাষা। একে অন্য অর্থে বলা যায় প্রাকৃত ভাষা। মাগধী, প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ এবং অবহট্ট জন্ম হয়। এরই পশ্চিম শাখা থেকে মৈথিলি, ভোজপুরি এবং পূর্বী শাখা থেকে বাংলা, অসমিয়া ভাষার সৃষ্টি হয়। সংস্কৃত বাংলা ভাষার জননী। এই ভাববার মধ্যে স্বদেশপ্রেম জড়িয়ে আছে, যদিও এর কোনো বাস্তব ভিত্তি নেই। সংস্কৃত হলো বৈদিক ভাষার পরে একটি প্রচলিত ভাষা। জীবন্ত ভাষার মতো এই ভাষাতেও কোনো পরিবর্তন আসেনি, কারণ এই ভাষার কোনো বিবর্তন হয়নি। এর কারণ হিসাবে বলা যেতে পারে, কোনো ভাষার পরিবর্তনের সুযোগ না থাকলে সেই ভাষা থেকে নতুন ভাষা জন্ম নিতে পারে না। প্রাচীন ভারতীয় আর্য একটি ব্যতিক্রমী ভাষায়।
এটি মানুষের মুখে মুখে পরিবর্তনের কারণে নানা আধুনিক ভারতীয় ভাষার জন্ম হয়েছে। পরিবর্তনের পথ ধরেই এসেছে বিভিন্ন নব্য ভারতীয় আর্য ভাষা। মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট জন্ম নিচ্ছে। 900 খ্রিস্টাব্দ থেকে এই ভাষা থেকেই বাংলা ভাষা জন্ম নেয়। তাই সংস্কৃত আদৌ বাংলা ভাষা জননী নয়, বাংলা ভাষার জননী হলো মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষা। এবার প্রশ্ন যাচ্ছি, ভোট চীনা ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। নৃতাত্ত্বিকদের মতে আর্যদের আগমনে অনেক পূর্বেই মঙ্গলয়েড জাতির মানুষ যে ভাষায় কথা বলতো সেই ভাষাকে ভোট চীনা বলে। ভোট চীনা ভাষা বংশের দুটি শাখা, যথা তাই চীনা আর 2 নম্বর হচ্ছে ভোট বর্মী। স্মরণীয় ইয়েনিসি শাখাটিকে এই ভাষা বংশের গোত্রে ফেলা হয়, যদিও এই শাখাটির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাই চীনা ভাষাবর্গের স্যামীয় ভাষার বা স্যামীয় শাখা অন্তর্ভুক্ত খামতি ভাষা উত্তর ও পূর্ব ভারতে আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্ত অঞ্চলে প্রচলিত। খ্রিস্টীয় 1300 থেকে 1800 শতক অবধি আসামে আহোম ভাষা প্রচলিত ছিল। আসাম শব্দের উৎপত্তি হয় আহোম থেকে। ভোট বর্মী শাখাগুলি হিমালয় অঞ্চলে প্রচলিত। ভোটিয়া ভাষা ভোট বর্মী শাখার হলেও এই ভাষার রূপ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশের লাউল ও স্মৃতি জেলার পূর্ব হিমালয় সিকিমে ভোটিয়া, ভুটানি, শেরপা ও কাগজের যে ভাষার কথা বলে সেইগুলি ভোট বর্মী ভাষাকার পর্যায়ভুক্ত। অরুণাচল প্রদেশে এবং আসামের পার্বত্য অঞ্চলে এই শাখার 24টির বেশি ভাষা দেখা যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আকা, আবার, দফলা, মিসমি, মিরি ইত্যাদি। আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুরে ভোট বর্মী শাখার যে ভাষাগুলি দেখা যায় সেগুলি 4টি ভাষায় বিভক্ত। এগুলি হলো বোড়ো বা বোবো, কুকুচিনি, নাগা ও বর্মী। বোড়ো বা বোডো এই শ্রেণীর 22টি ভাষার মধ্যে কাছারি, রাভা, কোচ, টিপরা, গারো ও মেজদের ভাষা অন্যতম। আর নাগা হলো নাগা শাখা উল্লেখযোগ্য হলো ভাষা অঙ্গামী, সোমা, তঙ্গুফুল, লোথা প্রভৃতি। এবার কুকুচিনি মণিপুরের মেইতি ভাষা, আসামের লুসাই, মিজোরামের মিজো ভাষা এই জাতীয় ভাষা। বর্মী মূলত ব্রহ্মদেশের ভাষা। এছাড়াও চট্টগ্রামের পার্বত্য এলাকায় মোগ, ভূ এই শাখা ভাষার উদাহরণ। এবার হচ্ছে নৃতাত্ত্বিক পর্যায়ে কাকে বলে ও নৃতাত্ত্বিক পর্যায়ে কীভাবে চিহ্নিত হয়। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী নির্দিষ্ট ভাষার মাধ্যমে ভাব প্রকাশকারী মনুষ্য গোষ্ঠী, জাতি বা উপজাতি হিসাবে চিহ্নিত হয়। ধর্মের ভিত্তিতে কখনো কখনো জাতি গড়ে উঠতে দেখা যায়, যেমন ইহুদি জাতি ধর্ম। এমনিতে ব্যক্তিভেদে প্রত্যেকের মধ্যে স্বতন্ত্র বর্তমান, তবে একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে যদি চেহারাগত সাদৃশ্য চোখে পড়ে তবে তাদের নির্দিষ্ট পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়। এই ধরনের পর্যায়কে নৃতাত্ত্বিক পর্যায় বলে। নানান জনগোষ্ঠীর সাদৃশ্য পর্যবেক্ষণ করে নৃতাত্ত্বিক পর্যায়গত ভাগ করে নৃতাত্ত্বিক। সাধারণত এদের মধ্যে জিনগত, প্রাকৃতিক, নির্বাচনগত কিছু মিল থাকে। নৃতত্ত্ববিদরা নৃতাত্ত্বিক পর্যায়ে চিহ্নিতকরণে বেশ কিছু সাধারণ সাদৃশ্যকে প্রাধান্য দিয়েছেন। বুঝতে পারছো তোমরা? এগুলি এইরূপ: 1 নম্বর বলবে মানুষের গায়ের রং, 2 চুলের বৈশিষ্ট্য রং, 3 চোখের বৈশিষ্ট্য রং, 4 শরীরের দৈর্ঘ্য, 5 মাথার আয়তন, 6 মুখের কাঠামো, 7 নাকের আকৃতি, 8 রক্তের বর্গ। এই আজকে আমি এইগুলো আলোচনা করলাম। আশা করি তোমাদের একাদশ শ্রেণীতে যারা পড়ছো, যাদের ব্যাকরণ ওই ভাষা এইগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। ভীষণ ইম্পর্টেন্টগুলো আলোচনা করলে এগুলো খাতায় লিখে নাও। সবসময় এগুলো বইতে পাবে এর কোনো মানে নেই, তোমরা লিখে পারো, তোমাদের এইগুলো খুব আসবে। তাই সবাইকে আবার একবার বলে দিচ্ছি, সবাই ভালো থাকবে অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি টিপে দিলে তাহলে আমার আগের ও পরের নোটিফিকেশানগুলো পাবে। আমি দিতে থাকবো তোমাদের নানা বিষয় নিয়ে, ইতিহাস, বাংলা, ইতিপূর্বে তো অনেক দিয়েছি, এগুলো দেখতে পাবে তোমরা পুরনো ভিডিওগুলো দেখলে। আশা করি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।